দরজার ওপাশে হিমুর প্রকাশিত দ্বিতীয় উপন্যাস। চিরচেনা হিমুকে নতুন আঙ্গিকে দেখার প্রয়াস হুমায়ুন আহমেদের হিমু সিরিজের একটি অত্যন্ত জনপ্রিয় বই দরজার ওপাশে। বইটি জ্ঞানকোষ প্রকাশনী থেকে মে 1992 সালে প্রথম প্রকাশিত হয়। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এস। বইটির সত্য লেখক পত্নী মেহের আফরোজ শাওনের। বইটিতে আমরা যে হিমুকে দেখতে পাই সে তখনও বেশ রিজার্ভড, উল্টোপাল্টা কাজ করে ঠিকই, কিন্তু একদম ভাবনাহীন চিত্তে এমনটা নয়। বড় ফুপা, ফুপু, বাদলের পাশাপাশি এই বইটাই হিমুর বন্ধুর চরিত্রে আমরা দেখি রফিককে। রফিকের চাকরি চলে যায়, সেই চাকরি ফিরিয়ে দেওয়ার চেষ্টা থেকেই মূল প্লটের সূত্রপাত। এই বইয়ে হিমুর মেস সঙ্গীর নাম বায়োজিৎ। হিমুর পিশাচ শ্রেণীর মেঝমামাও বেশ একটা ক্যামিও দিয়ে যান। আর হ্যাঁ, রূপা তো আছেই। শুরু করছি নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত দরজার ওপাশে। প্রস্তাবনা। তার ডাকনাম হিমু, ভালো নাম হিমালয়। বাবা আগ্রহ করে হিমালয় নাম রেখেছিলেন যেন বড় হয়ে সে হিমালয়ের মতো হয়, বিশাল ও বিস্তৃত, কিন্তু ধরাছোঁয়ার বাইরে নয়, হাত দিয়ে স্পর্শ করা যায়। ইচ্ছে করলে তিনি ছেলের নাম সমুদ্র রাখতে পারতেন। সমুদ্র বিশাল ও বিস্তৃত, সমুদ্রকে হাত দিয়ে স্পর্শ করা যায়। তার চেয়েও বড় কথা, সমুদ্রে আকাশের ছায়া পড়ে। কিন্তু তিনি সমুদ্র নাম না রেখে রাখলেন হিমালয়, কঠিন মৌল পর্বতমালা, যার গায়ে আকাশের ছায়া পড়ে না ঠিকই, কিন্তু সে নিজেই আকাশ স্পর্শ করতে চায়। হিমুর বাবা চেয়েছিলেন হিমু একজন মহাপুরুষ হবে, সে মহাপুরুষ পরম সত্য জানেন। কিন্তু হিমু কি চেয়েছিল? আমরা তার বাবার আকাঙ্ক্ষার কথা জানি, হিমুর আকাঙ্ক্ষা জানি না। সে কিসের সন্ধান করে, বা আসলেই সে কোনো কিছুর সন্ধান করে কিনা, তা নিয়েই লেখা হলো দরজার ওপাশে। যদিও আমি খুব গুরুত্বের সঙ্গে লেখাটি লিখেছি, তবুও বিনীত অনুরোধ করছি কেউ যেন গুরুত্বের সঙ্গে লেখাটি গ্রহণ না করেন। মিসির আলী নামে আমার একটি চরিত্র আছে, সে কাজ করে লজিক নিয়ে। তার চিন্তাভাবনা গুরুত্বের সঙ্গে গ্রহণ করা যায়, কিন্তু হিমু কাজ করে অ্যান্টি লজিক নিয়ে। আমাদের এই জগতে অ্যান্টি লজিকের স্থান নেই। হুমায়ুন আহমেদ, 5 মে 1992। ঘুমের মধ্যেই শুনলাম কে যেন ডাকলো, হিমু, এই হিমু। গলার স্বর একই সঙ্গে চেনা এবং অচেনা। যে ডাকছে তার সঙ্গে অনেক আগে পরিচয় ছিল, এখন নেই। মানুষটাকে ভুলে গেছি, কিন্তু স্মৃতিতে তার গলার স্বর রয়ে গেছে। পুরুষালী ভারী গলা, একটু শ্লেষা জড়ানো। আমি আধো ঘুমে জবাব দিলাম, কে? কেউ উত্তর দিল না। ভয়াবহ ধরনের নীরবতা। আমি আবার বললাম, কে? কে ওখানে? ছোট্ট করে কেউ যেন নিঃশ্বাস ফেলল। আশ্চর্য, নিঃশ্বাস ফেলার শব্দটাও আমার চেনা। টুকটুক করে দুবার শব্দ হলো দরজায়। দরজার ওপাশে মানুষটি চাপা গলায় ডাকল, হিমু, এই হিমু। আমার অস্বস্তি বোধ হতে লাগলো। ঘর অন্ধকার, গাঢ় অন্ধকার। রাতে বৃষ্টি হচ্ছিল বলে দরজা জানালা বন্ধ করে শুয়েছি। রেডিয়াম ডায়ালের টেবিল ঘড়ি ছাড়া আর কিছুই দেখতে পাওয়ার কথা না, কিন্তু সব কিছু পরিষ্কার দেখছি। ওই তো দেয়ালের ক্যালেন্ডার দেখা যাচ্ছে, ক্যালেন্ডারের লেখাগুলি পর্যন্ত পড়তে পারছি। এর মানে কি? এটা কি তাহলে স্বপ্ন? পুরো ব্যাপারটা ঘটছে স্বপ্নে? দরজার ওপাশে আসলে কেউ নেই? চেনা এবং অচেনা গলায় আমাকে কেউ ডাকছে না। ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি, এবং ঘুমের মধ্যেই বুঝতে পারছি এটা স্বপ্ন। স্বপ্নটা শেষ পর্যন্ত দেখতে ইচ্ছা করছে না। আমি দরজা খুলে দেখতে চাই না দরজার ওপাশে কে দাঁড়িয়ে আছে। আমার জানার কোনো ইচ্ছে নেই ভারী গলায় কে আমাকে ডাকছে। আমি জেগে ওঠার চেষ্টা করছি, জাগতে পারছি না। কেউ আমাকে স্বপ্নের শেষটা দেখাতে চাই, আমি দেখতে চাই না। প্রচণ্ড অস্বস্তিতে ঘুমের মধ্যেই ছটফট করতে করতে আমি জেগে উঠলাম। ঘরের হাওয়া গরম হয়ে আছে, দরজা জানালা বন্ধ, কিছু দেখা যাচ্ছে না। আমি বাতি জ্বালালাম। স্বপ্নে দেয়ালে যে জায়গায় ক্যালেন্ডার ছিল সেখানে ক্যালেন্ডার নেই। খাটের নিচে টকটক শব্দ হচ্ছে, প্রায়ই হয়। কিসের শব্দ আমার জানা নেই,
ইঁদুর হবে না, ইঁদুর টকটক শব্দ করে না। আমি হাতড়ে হাতড়ে দরজা খুললাম। ভোর হয়েছে, আলো হয়ে আছে চারদিক। আমার দরজা জানালা বন্ধ ছিল বলেই ঘর ছিল অন্ধকার। বারান্দায় এসে দেখি পাশের ঘরের বায়েজিদ সাহেব বারান্দায় দাঁড়িয়ে দাঁত মাজছেন। তার চোখ টকটকে লাল। এটা কোনো নতুন ব্যাপার নয়। বায়েজিদ সাহেবের চোখ সবসময় লাল। তিনি আমাকে দেখে নিচু গলায় বললেন, কি ব্যাপার হিমু সাহেব, এত সকালে জেগে উঠেছেন, ব্যাপার কি? ঘুম ভেঙে গেল। সুবহে সাদিকের সময় ঘুম ভাঙা ভালো। এই সময় আল্লাপাক বেহেশতের জানালা খুলে রাখেন। এই জানালা দিয়ে বেহেশতের হাওয়া আসে পৃথিবীতে। ওই হাওয়া যাদের গায়ে লাগে তারা বেহেশতবাসী হয়। কে বলেছে আপনাকে? তিনি অস্বস্তির সঙ্গে বললেন, শোনা কথা। আপনি কি এই জন্যই রোজ ভোরে উঠে বেহেশতের হাওয়া গায়ে লাগান? বায়েজিদ সাহেব লজ্জিত ভঙ্গিতে হেসে ফেললেন। ভোরবেলায় অদ্ভুত আলোর কারণে তাকে আজ অনেক কম বয়স্ক মনে হচ্ছে। ভদ্রলোকের বয়স 50-এর কাছাকাছি। তাকে দেখে আমার সব সময় মনে হয়েছে তার গা থেকে কেউ একজন লেবুর মতো সমস্ত রস চিপে নিয়েছেন। হাঁটেন খানিকটা কুঁজো হয়ে, চোখে চোখ পড়লে চোখ নামিয়ে নেন। রাস্তায় দেখা হলে যদি জিজ্ঞেস করি কেমন আছেন বায়েজিদ সাহেব, তিনি বিব্রত গলায় কোনো রকমে বলেন, এই আছি। ছুটির দিনে তিনি তার ঘরে থাকেন। ভেতর থেকে দরজা বন্ধ থাকে। ছুটির দিনগুলিতে মেসে একটু ভালো খাওয়া দাওয়া হয়। সবাই একসঙ্গে বসে খায়। তিনি কখনো বসেন না। সবার খাওয়া হয়ে গেলে এক সময় চুপি চুপি খেতে যান। মাথা নিচু করে অতি দ্রুত খাবার পর্ব শেষ করেন, যেন খাওয়া একটা খুব অন্যায় কাজ। যত দ্রুত শেষ করা যায় তত ভালো। এই লোক আমাকে দেখে এতগুলি কথা বলবে ভাবা যায় না। আমি তার দিকে খানিকটা এগিয়ে গিয়ে বললাম, বেহেশতের জানালা খোলার ব্যাপারটা যখন আছে, তখন দোজকের জানালা খোলার ব্যাপারটাও তো থাকার কথা। ওইটা কখন খোলা থাকে জানেন? রাত 12টা থেকে সুবহে সাদিকের আগ পর্যন্ত। এই জন্য এই সময় ঘরের ভেতর থাকার বিধান আছে। সবই অবশ্য শোনা কথা, সত্য মিথ্যা জানি না। আমি হাসতে হাসতে বললাম, সত্যি হলে আমার জন্য খুব মুশকিল। আমার অভ্যাস হলো গভীর রাতে রাস্তায় হাঁটাহাঁটি করা। বায়েজিদ সাহেব ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, আমি জানি, তবে আপনার জন্য কোনো সমস্যা নেই। সমস্যা নেই কেন? আপনি সঠিক মানুষ। আমি সঠিক মানুষ আপনাকে কে বলল? রাত বিরাতে রাস্তায় হাঁটলেই মানুষ সঠিক হয়ে যায়? তাহলে তো চোর এবং পুলিশ সবচেয়ে বড় সঠিক। বায়েজিদ সাহেব আবার মাথা নিচু করে ফেললেন। সম্ভবত তিনি আর কথা বলবেন না। একদিনে অনেক বেশি কথা বলে ফেলেছেন। তার সঙ্গে আমার কথা বলতে ভালো লাগছে। ভদ্রলোক 2 বছরের ওপর আমার পাশের ঘরে আছেন। এই 2 বছরে তার সঙ্গে আমার 3-4 বারের বেশি কথা হয়নি। সেই সব কথাও কেমন আছেন বায়েজিদ সাহেব, এই আছি, এর মধ্যে সীমাবদ্ধ। ভদ্রলোক কি করেন, তার দেশ কোথায়, তার চোখ সবসময় টকটকে লাল কেন, কিছুই জানি না। বায়েজিদ সাহেব। জি। কাল রাতে অনেকক্ষণ জেগেছিলাম। রেসকোর্সের ভেতরে হেঁটে হেঁটে দোজখের হাওয়া লাগাচ্ছিলাম। বৃষ্টি যখন শুরু হলো তখন ঘরে এসেছি। এত সকালে আমার ঘুম ভাঙার কথা না। স্বপ্ন দেখে ঘুম ভেঙেছে। স্বপ্নটা পুরোপুরি দেখতেও পারিনি, মনে হচ্ছিল দুঃস্বপ্ন। দেখতে ইচ্ছা করছিল না বলে দেখিনি। জেগে উঠেছি। বায়েজিদ সাহেব শান্ত গলায় বললেন, সুবহে সাদিকের সময় আল্লাহ পাক কাউকে দুঃস্বপ্ন দেখান না। তাই নাকি? জি। সুবহে সাদেক খুব ভালো একটা সময়। এই সময় আল্লাহ পাক মানুষকে মঙ্গলের কথা বলেন, আনন্দের কথা বলেন। এটাও কি মৌলানার কাছ থেকে শোনা কথা? জি না, আমার স্ত্রীর কথা। সে জীবিত নাই। 19 বছর আগে মারা গেছে। আমার কন্যার জন্মের সময় মারা গেল। সে জীবিত থাকার সময় অদ্ভুত অদ্ভুত সব কথা বলতো। তখন হাসাহাসি করতাম, এখন করি না। এখন তার সব কথাই সত্যি মনে হয়। বেহেশত ও দোজখের জানালার কথাও কি তার কথা? জি। আপনার স্ত্রীর মৃত্যুর পর আপনি আর বিয়ে করেননি? জি না। আপনার মেয়েটির বয়স তাহলে এখন 19? জি। তার কি বিয়ে হয়েছে? জি না। সে থাকে কোথায়? তার মামাদের কাছে থাকে। নিজেদের কাছে এনে রাখতে চেয়েছিলাম, সামর্থ্য হলো না। অতি ছোট চাকরি করি।
বেতন যা পাই তা দিয়ে ঢাকায় ঘর ভাড়া করে থাকা সম্ভব না। আমি আপনাকে অনেক ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞেস করে ফেললাম, কিছু মনে করবেন না। জি না, আমি কিছুই মনে করিনি। আমি খুব খুশি হয়েছি। অনেক দিন থেকে আপনাকে বলতে চাচ্ছিলাম, সাহসে কুলায়নি। আমাকে বলতে চাচ্ছিলেন কেন? আপনি মহাপুরুষ ধরনের মানুষ। আপনি আমার মেয়েটার জন্য একটি প্রার্থনা করলে তার মঙ্গল হবে, এই জন্য। মেয়েটার বিয়ে দিতে পারছি না। দুষ্টু লোকজন আমার মেয়েটার নামে বাজে একটা দুর্নাম ছড়িয়েছে। পুরো ব্যাপারটা যে মিথ্যা সবাই জানে, কেউ বিশ্বাস করে না, আবার সবাই বিশ্বাস করে। মেয়েটা খুব কষ্টে আছে ভাই সাহেব। আমি জানি আপনি মেয়েটার কষ্ট কমাতে পারবেন। আমার মেয়েটা যে কত ভালো তা একমাত্র আমি জানি, আর জানেন আল্লাহ পাক। আপনার কাছে আমি হাত জোড় করছি। বায়েজিদ সাহেব সত্যি সত্যি হাত জোড় করলেন। আমি বিব্রত গলায় বললাম, ভাই, আপনি আমার হলুদ পাঞ্জাবি, লম্বা দাড়িগোঁফ দেখে বিভ্রান্ত হয়েছেন। আপনার দোষ নেই, অনেকেরই হয়। বিশ্বাস করুন, আমি মহাপুরুষ না, অতি সাধারণ মানুষ। প্রচুর মিথ্যা কথা বলি, অনেক ধরনের ভড়ং করি। মানুষকে হকচকিয়ে দেওয়ার একটা সচেতন চেষ্টা আমার মধ্যে থাকে। কাজকর্ম করার কোনো ক্ষমতা নেই বলেই আমি ভবঘুরে। বুঝতে পারছেন? বায়েজিদ সাহেব আগের মতো কোমল গলায় বললেন, আপনি একটু দোয়া করবেন আমার মেয়েটার জন্য। অনেক দিন বলার চেষ্টা করেছি, সাহস পাইনি। আজ আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। আমি হাসতে হাসতে বললাম, ঠিক আছে, প্রার্থনা করলাম। অসম্ভব রূপবান এবং ধনবান ছেলের সঙ্গে আপনার কন্যার বিয়ে হবে। তারা দুজনে মিলে ঘুরবে দেশ থেকে দেশান্তরে। বায়েজিদ সাহেব ক্ষীণ গলায় বললেন, আপনার অসীম শুক্রিয়া। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে মহাপুরুষদের মতো গম্ভীর ভঙ্গিতে নিচে নেমে গেলাম। ভালো যন্ত্রণা হয়েছে। আমাকে অলৌকিক ক্ষমতাধর মনে করে এমন লোকের সংখ্যা দ্রুত বেড়ে যাচ্ছে। একটা আশ্রম টাশ্রম খুলে বসার সময় বোধহয় হয়ে এসেছে। কমন বাথরুম নিচে, এত ভোরে কেউ ওঠেনি। বাথরুম খালি পাওয়া যাবে। কল ছেড়ে কিছুক্ষণ মাথা পেতে বসে থাকবো। তারপর 3 কাপ চা খেতে হবে। রাতে ঘুম না হয় মাথা জাম হয়ে আছে। চা খেয়ে রফিকের বাসায় একবার যেতে হবে। সে গত 1 সপ্তাহ ধরে 2 দিন পর পর আমার কাছে আসছে। কখনো দেখা হচ্ছে না। সে এমন সময় আসে যখন আমি থাকি না। তার ব্যাপারটি কি কে জানে। বাথরুমের বেসিন অনেক দিন ধরেই ভাঙা। আজ দেখি নতুন বেসিন। বেসিনের উপর নতুন আয়না। মেসের মালিক বসিরউদ্দিন সাহেব খরচের চূড়ান্ত করেছেন বলে মনে হচ্ছে। বেসিনের কাছে না গিয়েও বলতে পারি কোনো রিজেক্টেড বেসিন বসিরউদ্দিন সাহেব কুড়িয়ে এনে ফিট করে দিয়েছেন। আয়নাটাও হবে ঢাকা শহরের সবচেয়ে সস্তা আয়না। মুখ দেখা যাওয়ার কোনো কারণ নেই। আয়না দেখলেই আমার আয়নার সামনে দাঁড়াতে ইচ্ছে করে। খুব ক্ষুদ্র ইচ্ছা এবং নির্দোষ ইচ্ছা। তবু অতি ক্ষুদ্র ইচ্ছাকে প্রশ্রয় দিতে নেই। একবার প্রশ্রয় দেওয়া শুরু করলে সব ইচ্ছাকেই প্রশ্রয় দিতে মন চাইবে। যে মানব সন্তান ক্ষুদ্র কামনা জয় করতে পারে, সে বৃহৎ কামনাও জয় করতে পারে। এই মহৎ বাণী আমার বাবার। চামড়ায় বাঁধানো 321 পৃষ্ঠার একটি খাতায় তিনি এই সব বাণী মুক্তার মতো গোটা গোটা হরফে লিখে রেখে গেছেন। পুরো খাতাটাই হয়তো ভরে ফেলার ইচ্ছা ছিল, সময় পাননি। মাত্র 4 দিনের নোটিশে তাকে পৃথিবী ছাড়তে হলো। জ্বর হলো। জ্বরের চতুর্থ দিনে বিস্ময় এবং দুঃখ নিয়ে তাকে বিদায় নিতে হলো। আমাকে হতাশ গলায় বললেন, আসল কথা তোকে কিছুই বলা হলো না। অল্প কিছু লিখেছি, এতে কিছুই হবে না। তিনি 18 পৃষ্ঠা পর্যন্ত লিখেছেন, কিন্তু কিছু বাণী লেখার পর আবার কেটে ফেলা হয়েছে। তার পছন্দ হয়নি। বাণীর মধ্যেও ভেজাল আছে। এরকম একটা ভেজাল বাণী হলো, হে মানব সন্তান, সুখের স্বরূপ নির্ধারণের চেষ্টা করো। যে সুখের স্বরূপ জেনেছে সে দুঃখ জেনেছে। দুঃখের বাস সুখের মাঝখানে। এই বাণী লাল কালি দিয়ে কেটে তার নিচে বাবা লিখেছেন, ভাব অস্পষ্ট ও ধোয়াটে। কলের নিচে মাথা পেতে মনে হলো, জগৎ সংসারের সবটাই কি অস্পষ্ট ও ধোয়াটে নয়? স্বপ্নকে আমরা অস্পষ্ট বলি, বাস্তব কি স্বপ্নের চেয়েও অস্পষ্ট নয়? শুধু মাথা ভেজানোর জন্য গিয়েছিলাম, পুরো শরীর ভিজিয়ে ফেললাম। আরাম লাগছে, একটু শীত ভাব হচ্ছে, আরামদায়ক শীত ভাব। অর্থাৎ আমি সুখ পাচ্ছি। এই সুখের স্বরূপ জানলেই দুঃখ কি তা জেনে ফেলব। ভেজালবাণী তাই বলেছে। চোখ বন্ধ করে কলের নিচে মাথা পেতে আছি। সারাদিন এভাবে বসে থাকলে কেমন লাগবে? চোখ বন্ধ থাকায় বৃষ্টির মতো লাগছে।
মনে হচ্ছে আষাঢ় মাসে মুষল বর্ষণে গা পেতে আছি। মেসের ঠিকাঝি ময়নার মার কথা কানে না এলে কল্পনা আরও ফেনানো যেত। ময়নার মা চলে এসেছেন, সে কথা না বলে এক মুহূর্তও থাকতে পারে না। আশেপাশে কেউ নেই বলে কথা বলছে বাসনগুলির সঙ্গে। মানুষের সঙ্গে কথা বললে তেমন কৌতূহলী হতাম না, বাসন কোসনের সঙ্গে কথা বলছে বলেই কৌতূহলী হয়ে শুনতে ইচ্ছে হচ্ছে। মানুষ শুধু যে প্রাণী জগতের সঙ্গেই সম্পর্ক স্থাপন করতে চায় তাই না, জড়জগতের সঙ্গেও করতে চায়। ময়নার মা চাপা গলায় গভীর বেদনার সঙ্গে বলছে, চ্যাপ্টা থালা, আমিও চ্যাপ্টা, তুইও চ্যাপ্টা। আমার চ্যাপ্টা কপাল, তোরও চ্যাপ্টা কপাল। কান্দা ভাঙা ডেকছি, তোর যেমন কান্দা ভাঙা আমারও কান্দা ভাঙা। তোর কান্দা ভাঙছি আমি। ময়নার মা, ক দেহি আমার কান্দা কে ভাঙছে? ময়নার মার কথা শোনার ইচ্ছা করছে, ক্ষুদ্র এবং নির্দোষ ইচ্ছা। এটা ঠিক হচ্ছে না, কলের পানি আরও জোরে ছাড়তে পারলে কাজ হতো। পানিতে আর জোর নেই। আমি বাথরুম থেকে বের হয়ে এলাম। ময়নার মা আমাকে দেখে লম্বা ঘোমটা দিল। ঘোমটার আড়াল থেকে বলল, আব্বার শৈল ভালো? সে গোড়া থেকে আব্বা ডাক ধরেছে, নিষেধে কাজ হয়নি। ভালো। তুমি কেমন আছো ময়নার মা? আমি হইলাম আপনার কান্দা ভাঙা ড্যাগ। আপনার মাথার দরদ কমছে? কয়েকদিন হচ্ছে না। বোধ গ্রামে একখান তেল আছে, মাথার দরদে খুব আরাম। আপনারে আইনা দিমু। আচ্ছা দিও। দেশের বাড়িত কেউ নাই, যাওয়া পড়ে না, আপনার জন্য যামু। আমি চুপ করে রইলাম। আমার দিক থেকে কোনো সাড়া পেলে সে কথা বলা থামাবে না। মাথার দরদ ভালো জিনিস না। ময়নার বাবা মরল মাথার দরদে। ফাল্গুন মাসে আমার প্রথম বলল, আইস কামে যামু না, মাথার মধ্যে দরদ। আমি কইলাম, এইটা কেমন কথা? মাথার মধ্যে দরদ হইছে বইলা কাম কামাই করবেন? যান, কামে যান। তা ধরেন মানুষটা গেল। ময়নার মার এই গল্প আগেও অনেকবার শোনা, আবারও শুনতে হচ্ছে। ভেজা কাপড়ে দাঁড়িয়ে গল্প শুনছি, শুনতে মোটেও ইচ্ছা করছে না। গল্পটা আবার বলতে পেরে সে যতটা আনন্দ পাচ্ছে আমি ঠিক ততটাই বিরক্ত হচ্ছি, সব মিলে সমান সমান। রফিকের কাছে যাব ভেবেছিলাম, তার প্রয়োজন হলো না। ভেজা কাপড়ে দোতলায় উঠে দেখি রফিক বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে। অত্যন্ত সুপুরুষ একজন মানুষ। আমার ধারণা সে ছেঁড়া শার্ট গায়ে দিয়ে দাঁড়িয়ে থাকলেও তাকে রাজপুত্রের মতো লাগবে। সে শেভ করেনি, মুখে খোঁচা খোঁচা দাড়ি, তারপরেও এত সুন্দর দেখাচ্ছে। আমি আনন্দিত গলায় বললাম, কি খবর রফিক? রফিক একবার আমার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল, জবাব দিল না, চুপ করে রইল। প্রশ্ন করলে সে কখনো জবাব দেয় না। আগে কিছুটা দিত, ইদানিং একেবারেই দিচ্ছে না। ব্যাপারটা যত অস্বাভাবিক মনে হচ্ছে আসলে তত অস্বাভাবিক নয়। প্রশ্ন করলে চুপ করে থাকার কারণ সে নিজেই ব্যাখ্যা করছে। সেই ব্যাখ্যা আমার কাছে গ্রহণযোগ্য বলেই মনে হয়েছে। স্কুলে পড়ার সময় স্যারেরা তাকে প্রশ্ন করতেন, পড়া ধরতেন, সে যে উত্তর দিত মার খেতে হতো। মার খেতে খেতে প্রশ্নের উপরে তার এক ধরনের ভীতি জন্মে গেছে। প্রশ্ন করলে জবাব দেয় না, গম্ভীর হয়ে থাকে। মাঝে মাঝে প্রশ্নের উত্তরে ফোঁস করে নিঃশ্বাস ফেলে। তার কাছে কিছু জানতে হলে এমনভাবে জিজ্ঞাসা করতে হয় যেন কখনো প্রশ্ন বলে মনে হয় না। দাঁড়া, কাপড় ছাড়ি, তারপর চা খেয়ে আসি। তুই কয়েকবার আমার খোঁজ করেছিস, ব্যাপার কি? রফিক চুপ করে রইল। চুপ করে থাকবে জানা কথা। শেষের দিকে প্রশ্ন করা হয়েছে। আমি কাপড় ছাড়লাম, শার্ট প্যান্ট পরতে পরতে বিরক্ত গলায় বললাম, কাঠের মতো দাঁড়িয়ে থাকলে তো কোনো লাভ হবে না, কিছু বলার থাকলে বলে ফেল। তোর কোনো মন্ত্রীর সঙ্গে পরিচয় আছে? কেন? রফিক নিঃশ্বাস ফেলল, কিছু বলল না। আমি হতাশ গলায় বললাম, তুই যা বলার বলে চলে যা, আমি নিজ থেকে কিছু জিজ্ঞেস করব না। চাকরি চলে গেছে, সাসপেনশন অর্ডার হয়েছে। ও আচ্ছা। আমি কিছুই করিনি। সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার এসেছিলেন, আমাকে অনেক প্রশ্ন করলেন, আমি জবাব দিলাম না। উনি মনে করলেন আমি ইচ্ছা করে বেয়াদবি করেছি। যারা তোকে চেনে, তোর সঙ্গে কাজ করে, তারা তো তোর স্বভাব চরিত্র জানে, তারা কিছু বলল না? তারা তো জানে তোকে কিছু জিজ্ঞেস করলে তুই চুপ করে থাকিস। রফিক নিঃশ্বাস ফেলে বলল, কেউ আমার পক্ষে কিছু বলেনি। আমার সাসপেনশন অর্ডার হয়, সবাই খুশি, কেউ আমাকে দেখতে পারে না। তোকে দেখতে পারার তো কোনো কারণ নেই। আমাকে শোকজ করেছিল, শোকজের জবাব দিয়েছি, জবাব ওদের পছন্দ হয় নাই।
সবাই বলছে আমাকে ডিসমিস করে দেবে। শোকজে কি লিখেছিলি? কথা বল গাধা। শোকজে কি লিখেছিলি? তোকে কোনো প্রশ্ন করছি না, এমনি জিজ্ঞেস করলাম। রফিক চুপ করে রইল। আমি বিরক্ত গলায় বললাম, ওদের কোনো দোষ দিচ্ছি না। আমি তোর বস হলে অনেক আগেই ডিসমিস করে দিতাম। প্রশ্নের জবাব দে, যাতে বুঝতে পারি ব্যাপারটা কি। শেষ প্রশ্ন, কবে শোকজ করেছে? কবে জবাব দিয়েছিস? এক বাক্যে ডাবল প্রশ্ন। রফিক শুধু ফোঁস করে নিঃশ্বাস ফেলল। আমি জবাবের জন্য অপেক্ষা করলাম না, চা খাবার জন্য রওনা হলাম। রফিক ক্ষীণ স্বরে বলল, অনেক আজে বাজে কথা শোকাজে লিখেছে। আমি নাকি কাজ জানি না, কাজের প্রতি আমার আগ্রহ নেই, মনটা খারাপ হয়েছে। তোর জানাশোনা মন্ত্রী আছে? আমি চুপ করে রইলাম। চুপ করে থাকলে রফিক নিজেই কথা বলবে। রফিক বলল, আমার এক খালাতো ভাইয়ের আত্মীয় আছে মন্ত্রী। খালাতো ভাইকে বললে হয়, বলতে ইচ্ছে করে না। খালাতো ভাইটি বিরাট বদ। তুই কোনো মন্ত্রী চিনিস না, তাই না? চেনার অবশ্য কথা না, ভালো মানুষদের সঙ্গে মন্ত্রীর পরিচয় থাকে না, বদগুলির সঙ্গে থাকে। খালাতো ভাইটা একটা বদ, এই জন্যই। রফিক কথা শেষ করল না। মাঝে মাঝে সে দীর্ঘ বাক্য শুরু করে যেই মুহূর্তে মনে করে অনেক বেশি কথা বলা হয়ে গেল, ঠিক সেই মুহূর্তেই চুপ হয়ে যায়, বাক্যটা শেষ পর্যন্ত করে না। চায়ের টেবিলে দুজন মুখোমুখি বসলাম। রফিক নাস্তা করে এসেছে কিনা জিজ্ঞেস করা অর্থহীন, জবাব দেবে না। দুজনের নাস্তা দিতে বললেই ভালো। রফিক, এই সপ্তাহেই তোদের বাড়িতে যাব। তোরা তো এখনো নারায়ণগঞ্জের ড্রেজার কলোনিতে থাকিস। জবাব দিতে হবে না, উপরে নিচে মাথা নাড়, তাহলেই বুঝবো। রফিক মাথা নাড়ল। নদীর কাছে না তোদের বাড়ি? রফিক আবার মাথা নাড়ল। তুই এক কাজ করতে পারবি? নদীর তীরে বালির ভেতরে দুটো গর্ত খুঁড়ে রাখতে পারবি? মানুষ সমান গর্ত, যেন গর্তে ঢুকলে শুধু মাথাটা বের হয়ে থাকে। কাজটা করতে হবে পূর্ণিমার আগের দিন। রফিক বিরস গলায় বলল, আচ্ছা। গর্ত কেন খুঁড়তে হবে, কি ব্যাপার, কিছুই জিজ্ঞেস করল না। এই স্বভাবই তার না। পূর্ণিমার দিন তার বাড়িতে উপস্থিত হলে দেখা যাবে সে ঠিকই গর্ত খুঁড়ে বসে আছে। পরোটা ভাজি দিয়ে গেছে, রফিক খাচ্ছে না, অর্থাৎ সে বাড়ি থেকে নাস্তা করে বের হয়েছে। ভোর রাতে রওনা না হলে এত সকালে কেউ ঢাকায় পৌঁছাতে পারে না। এত ভোরে কে তাকে নাস্তা বানিয়ে দিয়েছে? তার বউ। বছরখানেক আগে রফিক বিয়ে করেছে। যতদূর জানি মেয়েটি চমৎকার। আপন পর বলে তার মধ্যে কিছু নেই, সবাই আপন। প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে একবার রফিকের কাছে গিয়েছি, তার স্ত্রীর সঙ্গে সেবারই প্রথম দেখা। সে রাগী গলায় বলল, মাথা ব্যথা করছে, আমাকে বলেননি কেন? আমি মাথা ব্যথার এমন এক মেসেজ জানি, 2 মিনিটেই ব্যথা উধাও হয়ে যাবে। দেখি মাথা নিচু করেন তো। বউয়ের সঙ্গে তার মিল হয়নি। বউ বেশিরভাগ সময় বাপের বাড়িতে থাকে। জিজ্ঞেস করলে জবাব দেবে না জানি, তবু জিজ্ঞেস করলাম, বউ তোর সঙ্গে থাকে না বাপের বাড়ি থাকে? বাপের বাড়ি। আসে না তোর এখানে? আর আসবে না। রফিককে খুব চিন্তিত বা বিষাদগ্রস্ত মনে হলো না, কখনো মনে হয় না। দুঃখিত বা বিষাদগ্রস্ত হবার ক্ষমতা সম্ভবত তার নেই। আমি সিগারেট ধরালাম, রফিকের দিকে প্যাকেট বাড়িয়ে দিতেই সে ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, সিগারেট খাই না। বউ পছন্দ করে না। তোর কোনো সেনা মন্ত্রী নাই? মন্ত্রী ছাড়া কিছু হবে না। আমি হালকা গলায় বললাম, একজন মন্ত্রীকে আমি খুব সামান্য চিনি, জহিরের বাবা। জহির আমার সঙ্গে স্কুলে পড়তো। দেখি ওনাকে বলে কোনো ব্যবস্থা করা যায় কিনা। চিন্তা করিস না। আমি চিন্তা করছি না। তবে সমস্যা কি জানিস, আমি একটা কোনো কথা বললেই তো মন্ত্রী শুনবে না। তিনি যেন মন দিয়ে আমার কথা শোনেন, সেই ব্যবস্থা করতে হবে। আরেক কাপ চা খাবি? রফিক জবাব দিল না, মাথা নিচু করে বসে রইল। সে মনে হলো আরো সুন্দর হয়েছে। বসে আছে কেমন হতাশ ভঙ্গিতে। বড় মায়া লাগছে। রফিকের সঙ্গে আমার পরিচয় কলেজে ওঠার পর। কোনো একটা সমস্যা হলেই সে আমার কাছে এসে সমস্যাটা বলে নিশ্চিত হয়ে যায়। এখন সে বাড়ি যাবে পুরোপুরি চিন্তামুক্ত হয়ে। পঞ্জিকা দেখে পূর্ণিমার দিন গর্ত খুঁড়ে অপেক্ষা করবে আমার জন্য। কোনো কারণে সেদিন ঝড় বৃষ্টি হলেও সে দমবে না। তার এই আনুগত্য আমার একার প্রতি না, সবার প্রতি। এ ধরনের অন্ধ আনুগত্য শুধু পশুদের মধ্যেই দেখা যায়। রফিক পশু না, মানুষ। বুদ্ধিমান, সৎ, ভালো মানুষ ধরনের মানুষ। এমন সুন্দর একজন মানুষ যে দেখলেই মনে হয় প্রকৃতি তার এই সৌন্দর্য কোনো এক বিশেষ উদ্দেশ্যে তৈরি করেছে। সেই উদ্দেশ্য কি কে জানে? রফিক, হুম। তোর মার শরীর আশা করি ভালোই আছে? বেশি ভালো না, শিগগিরই মারা যাবেন। কিছু খেতে পারেন না। খুব নাকি গরম লাগে,
সারাক্ষণ তালপাখা নিয়ে ভিজিয়ে সেই পাখায় হাওয়া করতে হয়। ফ্যানের হাওয়া সহ্য হয় না। হাওয়া কি করে? তুই? রফিক আমার দিকে তাকালো, কিছু বলল না। পরপর দুটি প্রশ্ন করা হয়ে গেছে, তার জবাব দেবার কথা না। পিচগলা রোদ উঠেছে। রাস্তার পিচ গলে স্যান্ডেলের সঙ্গে উঠে আসছে। দুটো স্যান্ডেলে সমানভাবে লাগলে কাজ হতো, তা লাগেনি। ডান দিকেরটাই বেশি লেগেছে, বাঁ দিকেরটা কম। শুধুমাত্র রোদের কারণে এই মুহূর্তে আমার ডান পা বাঁ পায়ের চেয়ে লম্বা। আমি ইচ্ছা করে ডান পায়ের স্যান্ডেলে আরো খানিকটা পিচ লাগিয়ে 1.5 ইঞ্চি হিল বানিয়ে ফেললাম। এখন আমাকে হাঁটতে হচ্ছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। আমার হাঁটার ভঙ্গি দেখে যে কেউ মনে করতে পারে উদ্দেশ্যবিহীন যাত্রা। আসলে তা নয়। দুপুরের রোদে অকারণে হাঁটছি না। বিশেষ উদ্দেশ্য আছে, বিশেষ পরিকল্পনা আছে। আমি যাচ্ছি মন্ত্রীর সন্ধানে। সরাসরি মন্ত্রী ধরা যাচ্ছে না, জহিরের মাধ্যমে ধরা হবে। সূক্ষ্ম পরিকল্পনার ব্যাপার আছে। চৈত্র মাসের ঝাঁ ঝাঁ দুপুরে আমার গায়ে একটা গরম চাদর। চুল দাড়ি কাটা হয়নি বলে চেহারা হয়েছে ভয়ঙ্কর। দুটো আসমান পা নিয়ে হাঁটছি, তারপরও আমাকে দেখে মনে হতে পারে আমি পুরো ব্যাপারটাই বেশ মজা পাচ্ছি। কারণ আমার হাতে জ্বলন্ত সিগারেট। মাঝে মাঝে আয়েশ করে সিগারেটে টান দিয়ে নাকে মুখে ধোঁয়া ছাড়ছি। রাস্তাঘাট ফাঁকা, হরতাল হরতাল ভাব। প্রভেদ এইটুকুই, হরতালের সময় রাস্তায় ছোট ছোট ছেলেপুলেদের মহানন্দে খেলতে দেখা যায়। এখন দেখা যাচ্ছে না। পথের ধারে বেলের শরবত বিক্রি হচ্ছে। শরবত যারা বিক্রি করে তাদের চোখে মুখে তৃষ্ণার্তের ভঙ্গি থাকে। এই শরবতওয়ালার মধ্যে সেই ভঙ্গি খুব বেশি মাত্রায়। সে গভীর আগ্রহে আমার দিকে তাকিয়ে আছে। এত আগ্রহ নিয়ে গত 3 বছরে কেউ আমার দিকে তাকায়নি। মানুষের আগ্রহকে উপেক্ষা করা ঠিক না। আমি থমকে দাঁড়ালাম, সিগারেটে লম্বা টান দিয়ে, এবং হাসি মুখে বললাম, খবর ভালো? বেচারা হকচকিয়ে গেল। কি বলবে ভেবে পেল না। তাকালো জগের দিকে। জগ ভর্তি হলুদ পানীয়, তার উপর বরফের কুচি ভাসছে। আমার ধারণা পৃথিবীতে যে কটি কুৎসিত পানীয় আছে, বেলের শরবত তার মধ্যে 1 নম্বর। 2 নম্বরে আছে তোকমার শরবত। তোকমার শরবত খাবার সময় মনে হয় ছোট ছোট কেঁচোর টুকরো পানিতে গুলে খেয়ে ফেলছি। শরবতওয়ালার হক চকানো ভাব কমানোর জন্য বললাম, বেলের শরবত কত করে? ডবল 3 টাকা, সিঙ্গেল 2 টাকা। তোকমার শরবত বিক্রি করেন না? যে না, চলে না, ভালো জিনিসের কদর নাই। দেখি 1 সিঙ্গেল বেলের শরবত। ডাবল খান, ডাবল শরীরের জন্য ভালো। দিন, ডাবলই দিন। শরবতের জগের চারপাশে ভন ভন করছে মাছি। যে পানিতে শরবত বানানো হয়েছে সেখানে হেপাটাইটিস বি ভাইরাস কিলবিল করার কথা। বরফে আছে টাইফয়েডের জীবাণু, এরা নাকি ঠান্ডায় ভালো থাকে। দুটো বড় গ্লাসে শরবত ঝাঁকাঝাঁকি হচ্ছে। লেবু চিপে খানিকটা লেবুর রস দেয়া হলো। মনে হচ্ছে 1 চিমটি লবণও মেশানো হলো। একটা বোতল থেকে গোলাপ জলের পানি ছিটানো হলো। সামান্য 3 টাকায় এত কিছু পাওয়া যাচ্ছে। গ্লাস আমার দিকে এগিয়ে দিতে দিতে শরবতওয়ালা গম্ভীর মুখে বলল, মধু আর বেল, এই 2 জিনিসের মধ্যে আল্লাহ পাকের খাস রহমত আছে। তাই নাকি? যে, তাই মধু শৈল গরম করে আর বেল করে ঠান্ডা। দুটা একসঙ্গে খেলে কি হবে? শরীর চলে আসবে মাঝামাঝি অবস্থায়, ঠান্ডাও না গরমও না, তাই না? শরবতওয়ালা সরু চোখে তাকাচ্ছে। আমি রসিকতা করছি কিনা বোঝার চেষ্টা করছে। তার সমগোত্রীয় কেউ রসিকতা করলে সে হেসে ফেলত। আমাকে সমগোত্রীয় মনে হচ্ছে না, 1 ধাপ উপরে মনে হচ্ছে। উঁচু ক্লাসের রসিকতা অপমান হিসেবে ধরে নিতে হয়, তাই নিয়ম। একটানে শরবত শেষ করে তৃপ্তির ভঙ্গি করে বললাম, আহ, শরীর ঠান্ডা হয়ে গেছে, জিনিস ভালো, অতি উত্তম। শরবতওয়ালার মুখের অন্ধকার দূর হচ্ছে না। এটাকেও সে রসিকতার অংশ হিসেবেই মনে করছে। আমি চকচকে 5 টাকার একটা নোট বের করে দিলাম। উদার গলায় বললাম, পুরোটা রেখে দিন, বকশিস। এইবার মুখের অন্ধকার কাটল। শরবতওয়ালা তৃপ্তির নিঃশ্বাস ফেলে বলল, তোকমা শরবত খাইতে চাইলে আইসেন, আইনা রাখবো, স্পেশাল বানাই দিব, খায়া আরাম পাইবেন। কবে আসবো?
শুক্রবারে আইসেন, বুধবারে দেশে যাব, শুক্রবার সকালে ফিরব। এইখানে পাওয়া যাবে আপনাকে? যে, নিন ভাই, একটা সিগারেট খান। শরবতওয়ালা হাত বাড়িয়ে সিগারেট নিল। মোটেই অস্বস্তি বোধ করল না। যে অধিকারের সঙ্গে সে নিল, তা থেকে বোঝা যাচ্ছে শুক্রবারে যদি আমি আসি, সে তোকমার শরবত খাওয়াবে এবং দাম নেবে না। এরা এসব ব্যাপারে খুব সাবধান। নাম কি ভাই আপনার? এমদাদ মিয়া। যাই, ভালো শরবত খেলাম। মনে কইরা আইসেন শুক্রবারে। দুপুর 2টা। চৈত্র মাসের দুপুর 2টা কারো বাড়িতে যাবার উৎকৃষ্ট সময় নয়। তারপরও যাচ্ছি, কারণ অসময়ে মানুষের বাড়িতে উপস্থিত হবার অন্যরকম মজা আছে। আমি অল্প যে কটি বাড়িতে যাই, ইচ্ছে করে অদ্ভুত অদ্ভুত সময়ে উপস্থিত হই। জহিরদের বাড়িতে একবার রাত 1:30টায় উপস্থিত হলাম। জহিরের বাবা তখনও মন্ত্রী হননি, হব হব করছেন এমন অবস্থা। কলিং বেল শুনে হবু মন্ত্রী ব্যারিস্টার মোবারক হোসেন ভীত মুখে নিজেই নেমে এলেন, তার সঙ্গে তার স্ত্রী। দুজন কাজের লোক। তিনি হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে বললেন, কে? হু আর ইউ? আমি বিনীত গলায় বললাম, আমার ডাকনাম হিমু, ভালো নাম হিমালয়। স্যার, ভালো আছেন? তিনি উত্তেজনায় 2 ইঞ্চির মতো লম্বা হয়ে বললেন, আই সি। ব্যাপারটা কি? জহির আছে? আমি জহিরের বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু। ব্যারিস্টার সাহেব অবাক হয়ে তাকিয়ে রইলেন। তার ছেলের যে এই জাতীয় বন্ধুবান্ধব থাকতে পারে, তাই তার মাথায় ঢুকছে না। অধিক শোকে পস্তরীভূত অবস্থা। তুমি জহিরের বন্ধু? জি চাচা, খুবই ঘনিষ্ঠ বন্ধু। আমরা ঢাকা কলেজে একসঙ্গে পড়েছি। আই সি। আমি মুখের বিনয়ী ভাব সারা শরীরে ছড়িয়ে দিয়ে ব্যারিস্টার সাহেবের স্ত্রীর দিকে তাকিয়ে বললাম, চাচি, ভালো আছেন? উনি সঙ্গে সঙ্গে একটু দূরে সরে গেলেন। জহিরের বাবা বললেন, এত রাতে কি ব্যাপার? ওর সঙ্গে অনেকদিন দেখা হয় না, পাশ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম দেখা করে যাই। রাত কটা বাজে জানো? জি না। 1:40। রাত 1:40-এ কেউ কারোর বাড়িতে অকারণে আসে আমার জানা ছিল না। অকারণে আসেনি স্যার, অনেকদিন দেখা হয় না। ও ভালো আছে তো? হ্যাঁ, ভালো আছে। তোমার নাম কি যেন বললে? এভারেস্ট? জি না, এভারেস্ট না, হিমালয়। বাবা শখ করে রেখেছিলেন। ওনার ইচ্ছা ছিল আমি হিমালয়ের মতো হই। শোনো হিমালয়, এখন বাসায় যাও। আমার ধারণা তুমি নেশা টেশা করে এসেছো। নেশাগ্রস্ত মানুষের সঙ্গে হইচই করে লাভ নেই বলে চুপ করে আছি। জহিরের সঙ্গে দেখা করতে হলে সকাল বা বিকালে আসবে, আনআর্থলি টাইমে আসবে না। মনে থাকবে? জি স্যার, মনে থাকবে। আমি পা ছুঁয়ে সালাম করবার জন্য নিচু হলাম। দুজনেই খানিকটা সরে গেলেন। ঠিক তখন, কার সঙ্গে কথা বলছো মা? বলতে বলতে জহিরের ছোট বোন তিতলি এসে দাঁড়ালো। আমি হাসি মুখে বললাম, তিতলি, ভালো আছো? এখনো ঘুমাওনি? 1:40 বাজে। তিতলিও তার বাবা মায়ের মতো কিংবা তাদের চেয়েও বেশি রকম চমকালো, কারণ সে আমাকে চেনে না, দেখেনি কোনোদিন। আমি জহিরের কাছ থেকে ওর নাম জানি, চেহারায় মিল দেখে আন্দাজে তিতলি বললাম। একটা পুরো পরিবারকে হকচকিয়ে দেওয়ার মধ্যে আনন্দ আছে। জহিরদের পরিবার নিয়ে এই জাতীয় আনন্দ আরও কয়েকবার পাওয়ার ইচ্ছা ছিল, তা সম্ভব হয়নি, কারণ ওই ঘটনার 6 মাসের মধ্যে জহিরের বাবা মন্ত্রী হয়ে গেলেন। কিছু কিছু লোক মন্ত্রী কপাল নিয়ে জন্মায়। জিয়া, এরশাদ, যেই থাকুক, এরা মন্ত্রী হবেই। জহিরের বাবা এরকম একজন ভাগ্যবান মানুষ। মন্ত্রীদের বাড়ি রাত 1:30 বা 2টার সময় যাওয়া সম্ভব না। সঙ্গে সঙ্গে পুলিশ অ্যারেস্ট করে থানায় নিয়ে বাঁশডলা দেবে। দুপুরের দিকে যাওয়া যায়, এই সময় দর্শনার্থীর ভিড় থাকে না। তবে দুপুরে ঢুকলেও সরাসরি বাড়িতে যাওয়া যায় না। গেটে পুলিশের কাছে স্লিপ দিতে হয়। সেই স্লিপ একজন ভেতরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার কাজটা করে নিতান্তই অনিচ্ছায়, যেন সে হাঁটা ভুলে গেছে, হাঁটি হাঁটি পা পা করে নতুন হাঁটা শিখছে। জহিরের আচার আচরণ, ভাবভঙ্গি কোনোটাই মন্ত্রীর ছেলের উপযোগী নয়, কোনো কালেও ছিল না। বহিমিয়ান ধরনের ছেলে, ঘর পালানো রোগ আছে। কোনো কারণ ছাড়াই দেখা যাবে হঠাৎ একদিন হাঁটা ধরেছে। কোনোবারই নিজ থেকে ফেরে না, লোকজন পাঠিয়ে ধরিয়ে আনতে হয়, পত্রিকায় বিজ্ঞাপন দিতে হয়। তবে বছর কয়েকের মধ্যে পালায়নি, রোগ সম্ভবত সেরেছে। তাকে দেখলাম গেটের পুলিশ দুজনের সঙ্গে জমিয়ে আড্ডা দিচ্ছে।
মুখ ভর্তি পান, চিবুক গড়িয়ে পানের রস পড়ছে। আমি কোনো একটা মজার গল্পের মাঝামাঝি উপস্থিত হলাম। পুলিশ দুজন অত্যন্ত সন্দেহজনক দৃষ্টিতে আমাকে দেখতে লাগলো। চাদর গায়ে মন্ত্রীদের বাড়ির আশপাশে ঘোরাঘুরি করা সম্ভবত নিষেধ। দুজন পুলিশই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আমার চাদরের দিকে। জহির পানের পিক ফেলে উঠে এলো, আমাকে হাত ধরে রাস্তার ওপাশে নিয়ে নিচু গলায় বলল, কি কাজে এসেছিস? চট করে বলে চলে যা দোস্ত। বাবা এসে যদি দেখে বারান্দায় দাঁড়িয়ে আড্ডা দিচ্ছি, সর্বনাশ হয়ে যাবে। পুলিশের সঙ্গে মাঝে মধ্যে আড্ডা দেই, এতেই বাবা সারাক্ষণ 99 হয়ে থাকে। বাড়িতে তোর পজিশন পুলিশের চেয়েও খারাপ। মন্ত্রী হওয়ার পর বাবার মেজাজ যা হয়েছে, আমাকে দেখতেই পারে না। শুল কিভাবে বানানো যায় এই কায়দা জানা থাকলে বাবা নিজেই কাঠমিস্ত্রি ডাকিয়ে একটা শুল বানিয়ে রাখতো। সকাল বিকাল আমাকে শুলে চড়াতো। লাইফ হেল হয়ে যাচ্ছে রে দোস্ত। বাসায় তোর অবস্থা তাহলে কাহিল? কাহিল বলে কাহিল, গণ অবস্থা। কাজকর্ম কিছু করছিস? কাজকর্ম জানি যে করব। কাগজে কলমে এক প্লাস্টিক কোম্পানির অ্যাডভাইজার, মাসে 10,000 টাকা দিয়ে যায়, তাও আমার কাছে না, বাবার কাছে। তুই প্লাস্টিক কোম্পানির অ্যাডভাইজার? কি অ্যাডভাইস করিস? আরে দূর দূর, কি অ্যাডভাইস করব? আমি প্লাস্টিকে জানি কি, সকালবেলা ওদের গাড়ি এসে নিয়ে যায়, আমার একটা ঘর আছে, ওইখানে বসে 3-4 কাপ কফি খাই, চলে আসি। এখন বল দোস্ত, কি জন্য এসেছিস? টাকা ধার চাইতে এলে কিচ্ছু করতে পারবো না, হাতে একটা ফুটা পয়সাও নেই, বিশ্বাস কর। বন্ধু বান্ধবেরা আসে, চাকরি বাকরি নেই, বড় মায়া লাগে। চাকরির অবস্থা তো দূরের কথা, ঘরে নিয়ে যে 1 কাপ চা খাওয়াবো সেই উপায়ও নেই। আমার কোনো বন্ধু বান্ধব ঘরে ঢুকতে পারবে না, বাবার হুকুম। কি জন্য এসেছিস তাড়াতাড়ি বলে চলে যা দোস্ত। বাবা যে কোনো সময় চলে আসবে, আজকাল 3টার সময় আসে, 2 ঘন্টা ঘুমিয়ে আবার বিদায়। 3টা বোধহয় বাজে। তুই কোনো সুপারিশ নিয়ে আসিসনি তো? না। ভাচালি, বন্ধু বান্ধব কেউ এলেই বুকে ধাক্কা লাগে, মনে হয় সুপারিশ নিয়ে এসেছে। তোর ব্যাপারটা কি? আমি গলার স্বর নিচু করে বললাম, এক জায়গায় যাবি আমার সাথে? কোথায়? জায়গাটার নাম হলো ড্রেজার কলোনি, নারায়ণগঞ্জের কাছাকাছি। সেখানে কি? খুব ইন্টারেস্টিং জায়গা। ড্রেজার দিয়ে নদী খুঁড়ে সেই বালি জমা করে কলোনি বানানো হয়েছে। চারিদিকে চিকচিক করছে বালি, চাঁদের আলো যখন সেই বালিতে পড়ে, অসাধারণ দৃশ্য। আজ আবার পূর্ণিমা পড়ে গেল। বলিস কি? জহিরের চোখ চকচক করতে লাগলো। আমি সিগারেট ধরাতে ধরাতে বললাম, ইন্টারেস্টিং একটা প্ল্যান করে রেখেছি। রফিককে তো চিনিস, ও থাকে ড্রেজার কলোনিতে। রফিক নদীর কাছাকাছি 2টো গর্ত খুঁড়ে রাখবে, গলা পর্যন্ত হাইটের গর্ত। আমরা দুজনে গর্তে ঢুকে বসে থাকব, ঠেসে বালি দেওয়া হবে, শুধু দুজনের মাথা বের হয়ে থাকবে। জহিরের চোখের ঝকঝকে ভাব আরও বাড়ল, কয়েকবার ঢোকও গিলল। তার ঢোক গেলা মাছের টোপ গেলার মতো। সে ফিসফিস করে বলল, এক্সাইটিং হবে বলে মনে হচ্ছে। আমি গলার স্বর আরও নিচু করে বললাম, অবশ্যই এক্সাইটিং। তাছাড়া জিনিসটাও খুব সায়েন্টিফিক। এর মধ্যে সায়েন্টিফিক আবার কি? পুকুরে গোসল করার সময় আমরা কি করি? সারা শরীর পানিতে ডুবিয়ে মাথা বের করে রাখি। এখানেও তাই করব, সারা শরীর মাটিতে ডুবিয়ে মাথা বের করে রাখব। তাতে লাভ হবে কি? মাটির সঙ্গে একাত্মতা। এটা কি তোর অরিজিনাল আইডিয়া? না, এই আইডিয়া ধার করা। জগদীশচন্দ্র বসু এই জিনিস করতেন। শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়িতে যখন বেড়াতে যেতেন, তখন পদ্মার চড়ে গর্ত খুঁড়ে মাথা বের করে পড়ে থাকতেন। তার ধারণা, এতে শরীরের বায়োকারেন্ট তৈরি হয়। সেই বায়োকারেন্টের অনেক উপকারী দিক আছে। জহির আরো 2বার ঢোক গিলে ফিসফিস করে বলল, ইন্টারেস্টিং হবে তো? অবশ্যই ইন্টারেস্টিং। কল্পনায় দৃশ্যটা দেখ, ধু ধু করছে বালি, মাথার উপরে পূর্ণ চন্দ্র, জ্যোৎস্নার বান ডেকেছে, কোথাও জনমানব নেই। চাঁদের আলোয় শুধু 2টা মাথা দেখা যাচ্ছে। 2টা মাথা না, একটা মাথা, শুধু তোরটা দেখা যাচ্ছে। আমি গর্তে ঢুকবো না। ঘটনাটা কোনো কারণে লিক হয়ে পড়লে বাবা সত্যি সত্যি আমাকে গর্তে ঢুকিয়ে মাটি চাপা দিয়ে দেবে। মাথা বের করে রাখার কনসেশন দেবে না। রিস্ক নেওয়া ঠিক হবে না। তবে আমি অবজারভার হিসেবে থাকবো। চল যাই। আমরা নারায়ণগঞ্জের বাসে উঠে পড়লাম। জহির বলল, আজ সত্যি সত্যি জ্যোৎস্না তো? সত্যি জ্যোৎস্না, পঞ্জিকা দেখে বের করেছি। ব্যাপারটা যেমন কল্পনা করে রেখেছিলাম তেমন হলো না। দেখা গেল ড্রেজার কলোনি জায়গাটা জনবহুল, বাড়িঘর গিজগিজ করছে। এর মধ্যে একটা ফাঁকা জায়গায় রফিক 2টো গর্ত খুঁড়ে বিরস মুখে বসে আছে। সে একা না, তার সঙ্গে আরও লোকজন আছে। লোকজন তাকে বিরক্ত করে মারছে, প্রশ্নে প্রশ্নে ব্যতিব্যস্ত করে ফেলছে। এইখানে বিষয় কি ভাইজান?
লাশ পোতা হবে? লাশ কি দুইটা? রফিক সব প্রশ্নের জবাবে হাই তুলছে। আমাদের দেখে নিশ্চিন্ত হয়ে উঠে দাঁড়ালো। যন্ত্রের মতো গলায় বলল, মার শরীর খারাপ, আমি চলে যাব। কি ঘটতে যাচ্ছে তা নিয়ে তোর কোনো মাথা ব্যথা নেই? জহির শুরু থেকে না না করছিল। গত দেখে তার উৎসাহ মাথাচাড়া দিয়ে উঠল। সে আমার কানে কানে বলল, নিয়মটা কি? ন্যাংটা হয়ে ঢুকবো না আন্ডারওয়্যার থাকবে? ন্যাংটো হয়ে ঢোকার নিয়ম তুই ইচ্ছা করলে আন্ডারওয়্যার রাখতে পারিস। কোনো প্রয়োজন নেই। করবো যখন নিয়ম মাফিকই করবো। নাচতে নেমে ঘোমটা দেওয়ার কোনো মানে হয় না। হু কেয়ার্স? আমরা তৎক্ষণাৎ গর্তে ঢুকলাম না। রাত 11টার দিকে লোকজন কমে যাবার পর ঢুকলাম। রফিক বিরস মুখে কোদাল দিয়ে বালি ফেলতে ফেলতে বলল, আমি থাকতে পারবো না। তোদের মাটি চাপা দিয়ে বাসায় চলে যাব। মার শরীর খুবই খারাপ। আমার মোটেই ভালো লাগছে না। মনে হচ্ছে লোকজন জমে একটা কেলেঙ্কারি হবে। জহির বলল, তুই চলে যা, আমরা ম্যানেজ করে নেব। শুধু ভোরবেলা এসে আমাদের মাটি খুঁড়ে বের করিস। রফিক বলল, তোদের শার্ট প্যান্ট কি করব? বাসায় নিয়ে যাব না পাশে রেখে দেব? জহির বলল, শার্ট প্যান্ট আগুন দিয়ে পুড়িয়ে দে। আমার আর ওইসবের দরকার নাই। আমি প্রকৃতির সন্তান। মাটিতে গর্ত খুঁড়ে বসে থাকা যে এমন এক্সাইটিং আগে জানতাম না। গায়ে কাটা দিচ্ছে। রাত 12টার মধ্যে আমাদের চারপাশে হাজার খানিক লোক জমে গেল। শুধু মানুষ না, পশুরাও ব্যাপারটায় খুব উৎসাহ পাচ্ছে। দুটা কুকুর আমাদের ঘিরে ক্রমাগত ঘেউ ঘেউ করছে। লোকজনের প্রশ্নেরও কোনো সীমা নেই। ভাই সাহেব, আপনারা কি এইখানে কি করতেছেন? জিন্দা কবর নিয়েছেন? আপনারা থাকেন কোথায়? আমি কোনো প্রশ্নেরই জবাব দিচ্ছি না। তবে জহির প্রতিটি প্রশ্নেরই জবাব দিচ্ছে। উচ্চ শ্রেণীর দার্শনিক জবাব। রাত 1টার দিকে মনে হলো পুরো নারায়ণগঞ্জের মানুষ জড়ো হয়েছে। বিকট হইচই। জহির বলছে, আপনারা হইচই করছেন কেন? নীরবতা কাম্য। দয়া করে নীরব থাকুন। প্রকৃতি নীরবতা পছন্দ করে। 1:30টার দিকে পুলিশ চলে এলো। ওসি সাহেব দুজন কনস্টেবল নিয়ে নিজেই এসেছেন। ওসিরা সহজভাবে কোনো কথা বলতে পারেন না। ইনিও পারলেন না। হুঙ্কার দিলেন, কি হচ্ছে এসব? আপনারা কে? জহির শীতল গলায় বলল, অত্যন্ত জটিল প্রশ্ন। মানুষ এই ফিলোসফিক প্রশ্নের মীমাংসা গত 2000 বছর ধরে করার চেষ্টা করছে। মীমাংসা হয়নি। আপনারা আন্ডার অ্যারেস্ট। উঠে আসুন। জহির হিম শীতল গলায় বলল, আন্ডার অ্যারেস্ট মানে? মস্করা করছেন? আমরা দেশের কোন আইনটি ভঙ্গ করেছি? দয়া করে বলুন। বাংলাদেশ পেনাল কোডের কোন ধারায় আছে যে গর্ত খুলে বসে থাকা যাবে না? আমরা যদি পানিতে শরীর ডুবিয়ে থাকতে পারি, তাহলে মাটিতেও পারি। ওসি সাহেব যুক্তিতর্কে গেলেন না। কনস্টেবল দুজনকে হুকুম দিলেন আমাদের টেনে তুলতে। জহির হুঙ্কার দিয়ে বলল, আমি কে পরিচয় দিলে আপনি কিন্তু ভাই প্যান্ট নষ্ট করে ফেলবেন। প্যান্ট পাঠাতে হবে ধোপার কাছে। ডাবল চার্জ নেবে। ওসি সাহেব সেপাইকে বললেন, এই পাগলার গালে একটা চড় দাও। সেপাই সঙ্গে সঙ্গে ঝেড়ে লাথি বসিয়ে দিল। জহির হুমড়ি খেয়ে পড়ে গিয়েছিল। বালি ঝাড়তে ঝাড়তে বলল, বুঝলেন ভাই সাহেব, আপনাকে এমন জায়গায় ট্রান্সফার করা হবে যে 1 পয়সা ঘুষ পাবেন না। হালুয়াটাই ছেয়ে যাবে। একটা টেলিফোন নাম্বার দিচ্ছি, টেলিফোন করে জেনে নিন আমি কে। পরিচয় জানার সঙ্গে সঙ্গে আদরে আদরে প্রাণ অতিষ্ঠ করে ফেলবেন। ওসি সাহেব বিরক্ত মুখে বললেন, পুলিশের আদর কত প্রকার ও কি কি কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন। আমরা থানার দিকে রওনা হলাম। উৎসাহী জনতার বড় একটা অংশ আসছে আমাদের পিছু পিছু। জহির আমার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, যতটা এক্সাইটিং হবে ভেবেছিলাম তার চেয়ে 10 গুণ এক্সাইটিং হয়েছে। এই জাতীয় প্রোগ্রাম আরো ঘন ঘন করতে হবে। নেক্সট পূর্ণিমা কবে? পূর্ণিমাগুলি 1 মাস পর পর আসে না 15 দিন পর পর আসে? সিস্টেমটা কি? তেল ও জ্বালানি মন্ত্রী ব্যারিস্টার মোবারক হোসেন সত্যি সত্যি জহিরের বাবা। এই পরিচয় পাওয়ার পর ওসি সাহেবের মুখের হাঁ তেলাপিয়া মাছের মতো বড় হতে লাগলো এবং ছোট হতে লাগলো। তারপর উনি যখন শুনলেন মোবারক হোসেন সাহেব নিজেই ছেলেকে ছাড়িয়ে নিতে আসছেন, তখন অধিক শোকে ওসি সাহেবের পাথরের মতো হয়ে গেলেন। খানিকক্ষণ জহিরের দিকে তাকান, খানিকক্ষণ আমার দিকে তাকান। জহির বলল, আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন ওসি সাহেব। আমার বাবা বাইরের মানুষের কাছে অত্যন্ত মাইডিয়ার ধরনের লোক। আপনাকে উনি কিছুই বলবেন না। তাছাড়া আপনাকে কিছু বলার প্রশ্নও আসে না। আপনি আপনার কর্তব্য পালন করেছেন। এর উত্তরে ওসি সাহেব চাপা গলায় বিড়বিড় করে কি যেন বললেন, যা কিছুই বোঝা গেল না। জহির বলল, ওসি সাহেব, চা খাওয়াতে পারেন? এতেও ওসি সাহেবের হতভম্ব ভাব কাটল না।
সেকেন্ড অফিসার লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, এক্ষুনি চা কেক নিয়ে আসছি স্যার, এক্ষুনি আনছি। জিলাপি খাবেন? এখানে গরম গরম জিলাপি পাওয়া যায়। জহির বলল, জিলাপি খাওয়া যায়? আপনারা কেউ যদি কাইন্ডলি রফিকের বাসা থেকে আমাদের কাপড়গুলি এনে দেন তাহলে ভালো হয়। বাবা এসে যদি দেখেন আমরা আন্ডারওয়্যার পরে থানায় বসে আছি, উনি কিছুটা বিরক্ত হতে পারেন। মন্ত্রী মানুষ তো সামান্যতেই বিরক্ত হন। সেকেন্ড অফিসার বললেন, আমি ব্যবস্থা করছি স্যার, আপনারা গা ধুয়ে নিন, শরীর ভর্তি বালি, বাথরুমে সাবান আছে। গা ধোয়ার আগেই তেল ও জ্বালানি মন্ত্রী ব্যারিস্টার মোবারক হোসেন উপস্থিত হলেন, সঙ্গে তার পিএ, দুজন পুলিশ গার্ড। মোবারক হোসেন সাহেব হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন আমার দিকে। আমি বললাম, স্যার ভালো আছেন? তিনি জবাব দিলেন না। মনে হচ্ছে তিনিও ওসি সাহেবের মতো অধিক শোকে পাথর হয়ে পড়েছেন। সমস্ত থানা জুড়ে এক ধরনের আতঙ্ক, পুলিশরা সব অ্যাটেনশন হয়ে আছে। ব্যারিস্টার সাহেব ওসি সাহেবের দিকে তাকিয়ে বললেন, এরা কি করেছিল বললেন? গর্ত খুঁড়ে বসেছিল? জি স্যার, শুধু মাথা বের হয়েছিল। আমি খবর পেয়ে দুজন কনস্টেবল নিয়ে উপস্থিত হলাম। আই সি। আমি স্যার পাগল ভেবেছিলাম, মানে স্যার ঠিক বুঝতে পারিনি। বুঝতে পারার কথাও না, আমি নিজেই কিছু বুঝতে পারছি না। যাই হোক, আপনাকে ধন্যবাদ। ঘটনাটা থানায় জিডি এন্ট্রি করে রাখুন। মন্ত্রীর ছেলে বলে পার পেয়ে যাবে তা হবে না। আর এই ছেলে, যার নাম সম্ভবত হিমালয়, একে ভালো মতো জিজ্ঞাসাবাদ করুন। সেই বুদ্ধি দিয়ে এই সব করিয়েছে বলে আমার ধারণা। ড্রাগ অ্যাডিক্ট হবার সম্ভাবনা, খুব ভালো মতো খোঁজখবর করবেন। অবশ্যই করব স্যার। আমি জহিরকে নিয়ে যাচ্ছি, তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইলে টেলিফোনে করবেন। তার আর কোনো প্রয়োজন হবে না স্যার। প্রয়োজন হবে না বলবেন না। মন্ত্রীর ছেলে বলে সে কোনো আলাদা ফেভার পাক তা আমি চাই না। মন্ত্রী জনগণের সেবক, এর বেশি কিছু না। সেকেন্ড অফিসার সাহেব আমাদের কাপড় চোপড় এবং চা নাস্তা নিয়ে এসেছেন। মন্ত্রী দেখে তার ভিড়মি খাবার উপক্রম হলো। জহির বিরস মুখে শার্ট গায়ে দিল, প্যান্ট পরল। মোবারক সাহেব ছেলের দিকে তাকিয়ে মিষ্টি গলায় বললেন, চল বাবা, যাওয়া যাক। ভঙ্গিটা এমন যেন ৬-৭ বছরের একটা ছেলেকে সান্ত্বনা দিয়ে কথা বলছেন, যে ছেলে না বুঝে দুষ্টু বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে সামান্য অপরাধ করে ফেলেছে, যে অপরাধের শাস্তি বকাঝকা না, আদর। যাবার আগে খানিকক্ষণ স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি এই জিনিসটাই চাচ্ছি। আমাকে যেন চিনে রাখেন। দ্বিতীয়বার দেখা হলে আমাকে যেন বলতে না হয়, আমি হিমু, হিমালয়। তারা চলে যাবারও আধা ঘন্টা পার হবার পর থানার পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হলো। এই আধ ঘন্টায় আমি 2 কাপ চা এবং 3 পিস কেক এবং 6টা জিলাপি খেলাম, অর্ধেকটা সিগারেটও খেলাম। পুরোটা খাওয়া গেল না, কারণ সেকেন্ড অফিসার সাহেব কঠিন গলায় বললেন, সিগারেট ফেলুন, নো স্মোকিং। একটা পিরিসে 8-10টা খিলি পান, দুটো নিয়ে একসঙ্গে মুখে দিয়ে দিলাম। আমার এইসব কর্মকাণ্ড সবাই দেখছে, বেশ আগ্রহ নিয়েই দেখছে। তাদের ভালো লাগছে কিনা বুঝতে পারছি না, মনে হয় লাগছে না। চেয়ারে পা উঠিয়ে পদ্মাসনের ভঙ্গিতে বসলাম। সেকেন্ড অফিসার কঠিন ভঙ্গিতে বললেন, পা নামিয়ে বসুন। আমি পা নামিয়ে বসলাম। হাত বাড়িয়ে পিরিচ থেকে আরো 2টা পান নিয়ে মুখে দিয়ে সহজ স্বরে বললাম, পানের পিক কোথায় ফেলবো স্যার? ওসি সাহেব নড়ে চড়ে বসলেন। টেবিল থেকে আমার দিকে খানিকটা ঝুঁকে এসে বললেন, এবার বলুন, আপনি কে? আমার নাম হিমালয়, ডাকনাম হিমু। কি করেন? কিছু করি না। কিছু যে করেন না তা বুঝতে পারছি। এটা বোঝার জন্য শার্লক হোমস হতে হয় না। থাকেন কোথায়? একটা মেসে থাকি। ঢাকায় আপনার আত্মীয় স্বজন আছেন? আছেন। ওসি সাহেব ড্রয়ার থেকে কাগজ এবং পেন্সিল বের করলেন। থানায় এই এক মজার জিনিস দেখলাম, সব কাজকর্ম পেন্সিলে। সম্ভবত ইরেজার ঘষে লেখা মুছে ফেলার চমৎকার সুযোগ আছে বলেই পেন্সিল। ওসি সাহেব শুকনো মুখে বললেন, এক এক করে আত্মীয় স্বজনের নাম বলুন, ঠিকানা বলুন, টেলিফোন থাকলে টেলিফোন নাম্বার, সব লিখে নেব। আমি বললাম, যেসব প্রশ্নের উত্তর লেখার দরকার নেই সেগুলি আগে করুন। সেগুলি আগে করব কেন? কারণ আপনার পেন্সিলটা ভোঁতা, শার্পনার দিয়ে শার্প করতে হবে। এখন কোনো শার্পনার খুঁজে পাবেন না। ওসি সাহেব পেন্সিলের দিকে তাকালেন। পেন্সিলটা সত্যি ভোঁতা। তিনি অত্যন্ত গম্ভীর মুখে শার্পনার খুঁজতে লাগলেন। খুঁজে পাওয়া গেল না। ড্রয়ার ঘাটাঘাটি করা হলো, ফাইলপত্র উল্টানো হলো, শার্পনার নেই। ওসি সাহেব একা না, অন্যরাও শার্পনার খোঁজায় যোগ দিল। ওসি সাহেব গর্জনের মতো শব্দ করে বলতে লাগলেন, একটা পুরনো ব্লেড ছিল, সেটা গেল কই? এত বিশৃঙ্খলা, এত বিশৃঙ্খলা!
আমি বললাম, একটা বল পয়েন্ট দিয়ে লিখলে কি চলে? তিনি ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালেন, যেন এমন অদ্ভুত কথা তিনি তার ওসি জীবনে শোনেননি। এসব ক্ষেত্রে সাধারণত এরকমই হয়। আমি জানি, যতক্ষণ পর্যন্ত একটা শার্পনার না আসবে ততক্ষণ পর্যন্ত সব কাজকর্ম বন্ধ থাকবে। একজন কাউকে দোকানে পাঠিয়ে একটা শার্পনার আনিয়ে নিলেই হয়। তা আনা হবে না। খোঁজা চলতেই থাকবে এবং সবার রাগ বাড়তে থাকবে, ধমকাধমকি হতে থাকবে। হোটেল থেকে একটা ছেলে টিফিন ক্যারিয়ারে কি যেন নিয়ে এসেছে। রাত প্রায় শেষ হতে চলল। এ সময় খাবার কার জন্যে? ওসি সাহেব নিতান্ত অকারণে তার উপর ঝাঁঝিয়ে উঠলেন, এই হারামজাদা, হা করে দাঁড়িয়ে আছিস কেন? এইটা কি রং দেখা জায়গা? কেউ আমার দিকে লক্ষ্য করছে না, কাজেই আবার পা উঠিয়ে বসা যাক। ওসি সাহেব আমার দিকে তাকালেন। বলুন, আপনি কি করেন? আগে একবার বলেছি, কিছু করি না, ঘুরে বেড়াই। কোথায় ঘুরে বেড়ান? পথে ঘাটে ঘুরি। ভব ঘুরে? তা বলতে পারেন। দেশে ভবঘুরে আইন আছে বলে যে একটা আইন আছে, তা কি জানেন? এই আইনে ভবঘুরেদের ধরে ধরে জেলে ঢুকিয়ে ফেলা যায়। আমি হাসতে হাসতে বললাম, ভাগ্যিস এই যুগে কোনো ধর্মপ্রচারক নেই। ধর্মপ্রচারক থাকলে সমস্যা হয়ে যেত। জানেন, বোধহয় ধর্মপ্রচারকরা সবাই বলতে গেলে ভবঘুরে। গৌতম বুদ্ধ, গুরু নানক, যীশুখ্রিস্ট। আপনি কি ধর্মপ্রচারক? জি না, তবে এই লাইনে চিন্তা ভাবনা করছি। টাকা পয়সা জোগাড় করতে পারলে একটা আশ্রম চালু করার ইচ্ছা আছে। মহাপুরুষ হবার একটা ক্ষুদ্র চেষ্টা বলতে পারেন। মহাপুরুষ হবার চেষ্টা? জি। কেন জানতে পারি? সত্যি জানতে চান? হ্যাঁ, চাই। আমি শান্ত ভঙ্গিতে বললাম, আমার নিজের দিক থেকে মহাপুরুষ হবার তেমন আগ্রহ নেই। তবে আমার বাবার খুব শখ ছিল ছেলেকে মহাপুরুষ বানাবেন। সাধারণ বাবারা ছেলে মেয়েদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার এইসব বানাতে চায়, কেউ মহাপুরুষ বানাতে চায় না। আমার বাবা চেয়েছিলেন। আমার সঙ্গে ফাজলামি করছেন? জি না, ফাজলামি করছি না। শিয়ালের শিং দেখেছেন? না। শিয়ালের শিং আমি দেখিয়ে ছাড়ব। মহাপুরুষ কত প্রকার ও কি কি বুঝে যাবেন। গর্তে ঢুকে মহাপুরুষ? শুকর গর্তে ঢুকে মহাপুরুষ না। এই মবিন, মবিন! মবিন নামে কেউ একজন ছুটে এলো। ওসি সাহেব চোখ মুখ কুঁচকে বললেন, একটা নাপিত ধরে নিয়ে আস। নাপিতকে বল, এই মহাপুরুষের চুল দাড়ি ভুরু সব যেন কামিয়ে ফেলে। মহাপুরুষগিরি বার করছি। অনেক মহাপুরুষ দেখা আছে। পেন্সিল কাটার পাওয়া গেল? জি না স্যার। না শব্দ আমি শুনতে চাচ্ছি না, খুঁজে বার করো। ওসি সাহেবের নাম মোহাম্মদ সিরাজুল করিম। তিনি দেখলাম আসলেই করিতকর্মা লোক। শুধু যে করিতকর্মা তাই না, বেশ সাহসীও। নাপিত দেখিয়ে সত্যি সত্যি দাড়িগোঁফ ভ্রু সবই কামিয়ে দিলেন। হুঙ্কার দিয়ে বললেন, মহাপুরুষের হাতে একটা আয়না দাও, মহাপুরুষ তার চেহারা দেখুক। আমি হাই তুলতে তুলতে বললাম, চেহারা দেখতে চাচ্ছি না। মহাপুরুষদের আয়নায় নিজেকে দেখা নিষেধ। এতে নিজের চেহারার প্রতি এক ধরনের মুগ্ধতা চলে আসে। এটা ঠিক না। ঠিক না হলেও দেখে রাখুন, চেহারা যে অবস্থা এখনো আছে এই অবস্থা থাকবে না। মন্ত্রী সাহেব কি বলেছেন তা তো শুনেছেন। ভালো মতো জিজ্ঞাসাবাদ করতে বলেছেন। পুলিশের জিজ্ঞাসাবাদ শুধু মুখের কথাই হয় না। পুলিশের জিজ্ঞাসাবাদ কঠিন জিনিস। শরীরের চামড়াটা শুধু থাকবে, হাড্ডি যা আছে পানি হয়ে পিশাবের সঙ্গে বেরিয়ে যাবে। মহাপুরুষদের প্রতি আপনার অকারণ রাগের কারণটা জানতে পারি? অবশ্যই বর্তমানে আপনার মন অত্যন্ত বিক্ষিপ্ত। ঘরে অসুস্থ স্ত্রী, প্রিয়জন ভয়াবহ রকমের অসুস্থ থাকলে মন মেজাজ ঠিক থাকে না, সারা পৃথিবীর উপরই রাগ লাগে। ওসি সাহেব সরু চোখে তাকিয়ে রইলেন। আমি আসলে আন্দাজে একটা ঢিল ছুঁড়েছি। মাঝে মাঝে আমার আন্দাজ খুব লেগে যায়। এটা মনে হচ্ছে লেগে গেছে। মন্ত্রী দেখার পর ওসি সাহেবের যে অবস্থা হয়েছিল এখনো সেই অবস্থা। মনে হচ্ছে হাত পা শক্ত হয়ে গেছে। তেলাপিয়া মাছের মতো মুখের হা বড় হচ্ছে, ছোট হচ্ছে। ওসি সাহেবের গলার আওয়াজ খানিকটা নিচে নামলো। তিনি অস্বস্তির সঙ্গে বললেন, আমার স্ত্রী যে অসুস্থ এটা কি করে বললেন? আমি হাসলাম, জবাব দিলাম না। একজন প্রথম শ্রেণীর ভবিষ্যৎ বক্তা কথা বলবেন খুব কম, প্রশ্ন করলে অন্যদিকে তাকিয়ে হাসবেন। তার কি অসুখ সেটা বলতে পারবেন? না, আমি তো ডাক্তার না। তার এই রোগের কি কোনো ওষুধ আছে? অবশ্যই আছে। সৃষ্টিকর্তা এমন কোনো অসুখ তৈরি করেননি যার প্রতিষেধক তার কাছে নেই। আমাকে দয়া করে কিছু জিজ্ঞেস করবেন না। আমি রোগের ওষুধ সম্পর্কে কিছু জানি না। ওসি সাহেব পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করতে করতে বললেন, মহাপুরুষগিরি ফলানোর জায়গা পান না? স্ত্রী অসুস্থ, ভাওতাবাজি পুলিশের কাছে? বয়স তো খুব বেশি মনে হয় না। লোক ঠকানোর কায়দা কানুন তো সব জানা হয়ে গেছে। মবিন, এই মবিন!
মবিন চলে এলো। মবিনের মুখে হাসি হাসি, কারণ তার হাতে পেন্সিল কাটার শেষ পর্যন্ত পাওয়া গেছে। সে খুশি খুশি গলায় বলল, পেন্সিল কাটার পাওয়া গেছে। পেন্সিল কাটার এখন আর দরকার নেই। বাবাজিকে হাজতে নিয়ে যাও, ভালো মতো আদর যত্ন করো, যাতে যতদিন বাসে পুলিশের খাতিরের ব্যাপারটা মনে থাকে। চুল দাড়ি কাটানো ঠিক হয়নি, চুল দাড়ি থাকলে আদর যত্নের সুবিধা হতো। মবিন আনন্দিত স্বরে বলল, চুল দাড়ির কোনো দরকার নাই স্যার, দেখেন না কি করি। মবিন সাহেব কিছু করার সুযোগ পেলেন না। তার আগেই তেল ও জ্বালানি মন্ত্রী মোবারক হোসেন সাহেব আমাকে ছেড়ে দেবার জন্য টেলিফোন করলেন। জহিরের চাপাচাপিতেই এটা করলেন বলাই বাহুল্য। আমি যে খুব আনন্দিত হলাম তা না, পুলিশি মার খাবার চেষ্টা আমি অনেক দিন ধরেই করছি। ব্যাপারটা সম্পর্কে শুধু শুনেছি, অভিজ্ঞতা হয়ে যাওয়া ভালো। হেলাল গুন্ডা বলে একজনের সঙ্গে আমার খুব ভালো পরিচয় আছে। তার কাছে শুনেছি মারের সময় ব্যথা পাচ্ছি ভাবলেই ব্যথা পাওয়া যায়, ব্যথা পাচ্ছি না ভাবলে আর ব্যথা পাওয়া যায় না। আমি থানা থেকে ছাড়া পেলাম রাত ৩টায়। এত রাতে আর ঢাকায় ফিরলাম না, চলে গেলাম নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনালে। রাত কাটাবার জন্য লঞ্চ টার্মিনাল খুব ভালো জায়গা। অনেক খালি খালি লঞ্চ বাঁধা থাকে, নজর এড়িয়ে তার একটাই ঢুকে পড়তে হয়। চুপি চুপি চলে যেতে হয় ছাদে, চাদর মুড়ি দিয়ে টানা ঘুম দিলেই হয়। লঞ্চের লোকজন এলে ভাববে তাদেরই কেউ। আমার সঙ্গে চাদর আছে, শরীর ঢেকে ঘুমিয়ে পড়া কোনো সমস্যা না। তাই করলাম। ঘুম ভাঙল ভোর রাতে। লঞ্চ চলছে, কখন যাত্রী উঠল, কখন লঞ্চ ছাড়ল কে জানে। হু হু বাতাসে রীতিমতো শীত ধরে গেছে। আকাশে থালার মতো বড় চাঁদ, নদীর দুপাশে গাছপালা, চাঁদের আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে। মনে হচ্ছে এরা সবাই জেগে আছে। উথাল পাথাল জ্যোৎস্নায় গাছপালা ঘুমোতে পারে না, ঘুমিয়ে পড়ে মানুষ। আমার চোখে ঘুম জড়িয়ে আসছে। চাদর দিয়ে সারা শরীর ঢেকে চাঁদের আলো থেকে নিজেকে আলাদা করে আমি ঘুমোতে গেলাম। ঘুম আসছে না, বারবারই মনে হচ্ছে একটা ছোট ভুল করা হয়েছে। ঢাকা ছাড়ার আগে রূপার সঙ্গে দেখা করে আসার দরকার ছিল। ঢাকার বাইরে যতবারই যাই এই কাজটা করি, এইবারই শুধু করা হলো না। মানুষের টেলিপ্যাথি ক্ষমতা থাকলে চমৎকার হতো। লঞ্চের ছাদ থেকে রূপার সঙ্গে কথাবার্তা শুরু করা যেত। হ্যালো রূপা, তুমি তুমি কোথায় এখন? লঞ্চের ছাদে। লঞ্চের ছাদে মানে? লঞ্চে করে যাচ্ছ কোথায়? জানি না। কি পাগলের মতো কথা বলছো? তুমি লঞ্চে করে যাচ্ছ আর তুমি জানো না কোথায় যাচ্ছ? আমরা কে কোথায় যাচ্ছি কেউই তো জানি না। আবার ফিলোসফি শুরু করলে? শোনো দার্শনিক, এগুলি নিতান্ত নিম্ন শ্রেণীর ফিলোসফি, ৫,০০০ বছর ধরে কপচানো। সত্যি করে বলো তো, কোথায় যাচ্ছ? জানি না। জানো না? না। জগতের পরম সত্য কি জানো রূপা? জগতের পরম সত্য হচ্ছে জানি না। আই ডোন্ট নো। এই ফিলোসফিটা কেমন লাগলো? ঘুম এসে যাচ্ছে। কাল্পনিক কথাবার্তা আজকের মতো থাক। লঞ্চটা বড্ড দুলছে, রেলিং দেয়া নেই, গড়িয়ে পড়ে না গেলেই হয়। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের হিমু সিরিজের উপন্যাস দরজার ওপাশে। উপন্যাসটিকে আমরা 4টি পর্বে বিভক্ত করেছি। আজকে শুনলেন প্রথম পর্ব। পরবর্তী পর্বগুলো শুনতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।